সেহরি এবং ইফতারের যে সময়টা, সেই সময়টায় কিন্তু আমরা খুবই একটা অল্প সময় পাই এবং ঐতিহ্যগতভাবে আমরা ইফতারে কিন্তু এক এক অনেক বিশাল খাবারের পসরা সাজিয়ে বসি। তো সেই খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাচ্ছি, এবং যেরকমটা ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ স্যার বলছিলেন যে ব্যায়ামের যে একটি বিষয়টি, রোগীরা কিন্তু সেই বিষয় মনে করে থাকেন যে ব্যায়াম করলে হয়তো বা তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে বলি যে ৩ বেলার খাবার ৬ বেলা ভাগ করে খাবেন। আমাদের দেশে যেহেতু ট্র্যাডিশনাল ৩ বেলা খেয়ে অভ্যস্ত, আমরা বলি যে এডুকেট করি সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগীকে তিনি যেন ৬ বেলা খাবারে অভ্যস্ত হন। কিন্তু রমজান মাসে ৬ বেলা খাওয়ার কোনো সুযোগ নেই। আমরা ৩ বেলাই খেতে বলি, ৩ বেলা খাওয়ার এই সুযোগ আছে। সেই ৩ বেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো ইফতারের সময়, সন্ধ্যা রাতে এবং সেহরির সময়। তো আমি প্রথমে বলতে চাই যে অনেক পেশেন্ট আছেন আমাদের কাছে আসেন যে শুধু এক বেলাই খান, হয়তো ইফতারের সময়ই খাচ্ছেন, সন্ধ্যা রাতে যেহেতু অত বেশি খিদে লাগে না, সেক্ষেত্রে তিনি সন্ধ্যা রাতের খাবার খান না এবং ইফতারের সময় এত বেশি খাওয়া দাওয়া করেন, আপনি যেটা বলছিলেন যে পসরা সাজিয়ে বসেন, উনি মানে সেহরির সময় খাবারটাও বাদ দিয়ে দেন। তাহলে দেখেন ডেইলি ২৪ ঘন্টায় তিনি কিন্তু মাত্র একবার আহার যদি গ্রহণ করেন, সেক্ষেত্রে উনি যদি ট্যাবলেট বা ইনসুলিন নেন, তার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া সহ মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর প্রথম রমজান মাসে কারেকশন হবে, অবশ্যই তাকে ৩ বেলা খাবার গ্রহণ করতে হবে, ইফতারের সময় এবং সন্ধ্যা রাতে সেহরির সময়। এখন কথা হলো যে সেই খাবারটা কি হবে। এখন আমরা ইফতারে কি করতে পারি, আমাদের ট্রেডিশনাল যে ইফতার আছে সেটার ব্যাপারে আমাদের মন্তব্যটা কী আসে। তো আমরা অনেক সময় খুব সাদামাটাভাবেই ইফতার করার জন্য অনেকেই পরামর্শ দিই, কিন্তু না, এক্সপার্ট ওপিনিয়ন হলো যে আমাদের ট্রেডিশনাল, আমাদের যে ফুড কালচার আছে সেটাকে আমরা মানে রেসপেক্ট করার চেষ্টা করব। ছোলা, বুট, মুড়ি সবই কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগী খেতে পারবেন, কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে এবং খেতে পারবেন কি না সেটা ডাক্তারের কাছ থেকে আগে জেনে নিতে হবে। এবং স্যাররা যে একটু আগে বলেছেন যে ডায়াবেটিস এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আরেকটা বিষয় হলো যে খুবই পপুলার একটা প্রশ্ন যে ডায়াবেটিসে আক্রান্ত রোগী শরবত খেতে পারবেন কি পারবেন না। আসলে সকল মিষ্টি জাতীয় খাবার বা যে কোনো রিফাইন্ড সুগারি সাবস্টেন্স আমরা বলি ডায়াবেটিসে আক্রান্ত রোগী অ্যাভয়েড করবেন। সেক্ষেত্রে অবশ্যই শরবত জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা ভালো। তবে তার জন্য কি কোনো আশার আলো নেই? আশার আলো আছে। ন্যাচারাল শরবত আছে আমাদের ডায়াবেটিসে আক্রান্ত রোগী কচি ডাবের পানি দিয়ে তিনি কিন্তু প্রতিদিন তার ইফতার করতে পারেন। এটা একটা সুন্দর সমাধান হতে পারে। আরেকটা বিষয় হলো যে খেজুর খেতে পারবেন কি পারবেন না ইফতারের সময়। ডায়াবেটিসে আক্রান্ত রোগী অবশ্যই খেজুর খেতে পারবেন, একটি বা দুটি খেজুর তিনি খেয়ে কিন্তু তিনি তার যে ঐতিহ্য সেটা তিনি বজায় রাখতে পারবেন। ইফতারের খাবারের যে কম্পোজিশন সেটা বলবো যে প্রত্যেকটা খাবারের সময় আমাদের খেয়াল রাখতে হবে যে খাবারের মধ্যে যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস সেগুলো যাতে প্রপোর্শনেটলি বা আনুপাতিক হারে থাকে এবং আমার খাবারটা যেন সুষম খাবার হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেটা করি আমাদের খাবারের অভ্যেসের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের আধিক্য থাকে, এই জন্য ইফতারের পরে কিন্তু আমাদের শর্করা অনেক বেশি উপরে উঠে যায়, যেটা আসলে আলটিমেটলি দেখা যায় ১ মাস যদি অনেক বেশি শর্করা ইফতারের সময় গ্রহণ করি, ৩ মাসের সুগারের গড় স্যার যেটা একটু আগে বললেন সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। স্যার, একটু অনুমতি নিয়ে একটু জানতে চাচ্ছি, আপনি শরবতের যে বিষয়টি বললেন, প্রাকৃতিকভাবে ডাবের পানিকে আপনি সাজেস্ট করেছেন, জিরো ক্যাল বা এই জাতীয় যেসব বিষয় আছে সেগুলো কি গ্রহণ করা যাবে বা সেগুলো কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, আসলে এই অল্টারনেটিভ সুইটনার্সগুলোর ব্যাপারে এখনও মানে ক্লিয়ার কাট এখনও কোনো আসে নাই। কিছু আছে ন্যাচারাল, কিছু সেমি সিনথেটিক, কিছু সিনথেটিক আছে। তাহলে আমি বলবো যে একদম মিষ্টি ছাড়া যদি একজনের নাই চলে, তাহলে মাঝে মধ্যে তিনি এই অল্টারনেটিভ সুইটনার যেগুলো সেগুলো খেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।